হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জিকের ঝুলি আজ ক্লাস 20। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রতিদিনের মতো। সো আই হোপ ক্লাসটা তোমাদের খুবই হেল্পফুল হবে, তোমাদের কাজে আসবে ক্লাসটা। অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। যারা প্রতিদিন ক্লাস দেখো তাদের সকলকে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হতে তোমরা ভুলবে না। প্রথম প্রশ্ন আজকের স্ক্রিনে দেওয়া হলো, সেটা হচ্ছে নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? আন্দামান নিকোবর যে আমাদের দ্বীপপুঞ্জ আছে, আমাদের ভারতের সব থেকে বড় দ্বীপপুঞ্জ অঞ্চল, অ্যান্ড এটা একটা ইউনিয়ন টেরিটরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছের দেশ কোনটি? মায়ানমার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া অ্যান্ড জাপান। আমাদের প্রথমে জানতে হবে এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লোকেশনটা কোথায়। লোকেশন কোথায়? এটা বঙ্গোপসাগরে, অবস্থিত, তাই না? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছের দেশটা হচ্ছে কোনটি? সেটা হচ্ছে মায়ানমার দেশ, সব থেকে কাছের দেশ। এবং মায়ানমার আমাদের প্রতিবেশী দেশ, এটা আমরা জানি। পরেরটা, রোধাঙ্কের এসআই একক হলো কি? রোধাঙ্কের এসআই একক কি? ওহম পার মিটার, তারপরে ভোল্ট পার মিটার অ্যান্ড ওহম মিটার। রাইট অ্যান্সার হবে এখানে কি বলতো? রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। ওহম মিটার। আচ্ছা, রোধাঙ্কের জায়গায় যদি বলা হয় রোধের এসআই একক কি? রোধের এসআই একক এটা কি হবে? সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে ওহম, হচ্ছে রোধের এসআই একক। ওকে, নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার একটা সাইট, এবং এই ধ্বংসাবশেষটা কে আবিষ্কার করেছিলেন? দেখো, মহেঞ্জোদারো এই সাইটটা আবিষ্কৃত হয়েছিল কবে বলতো? মহেঞ্জোদারো সাইটের আগে আমি আরেকটা জায়গার নাম বলবো, সেটা হচ্ছে হরপ্পা। হরপ্পা, এই হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটিকে সিন্ধু সভ্যতার টুইন সিটি, যমজ শহর বলা হতো বা যমজ সাইট বলা হতো, এই হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটি স্থানকে। তো তার আগে আমরা মহেঞ্জোদারো জানার আগে একটু হরপ্পা সম্পর্কে জেনে রাখি। হরপ্পা সাইটটা দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন 1921 সালে। দয়ারাম সাহানি তিনি আবিষ্কার করেছিল হরপ্পা সাইট, অ্যান্ড এই হরপ্পা সাইটটা হচ্ছে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম সাইট। এই কারণে আমরা সিন্ধু সভ্যতাকে কিন্তু হরপ্পান সভ্যতা হিসাবেও চিনি। সিন্ধু সভ্যতাকে কোনো কোনো সময় হরপ্পান সিভিলাইজেশনও বলা হয়ে থাকে। হ্যাঁ, আর যদি বলা হয় সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল, সেটাও কিন্তু এই সালে, মানে এটাই প্রথম সাইট, মানে প্রথম সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে, যেটার প্রথম সাইট হচ্ছে হরপ্পা। পরে আসবো 1922 সালে, ঠিক এর পরের বছর 1922 সালে এসে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি আবিষ্কার করেছিলেন এই মহেঞ্জোদারো সাইটটি। কে আবিষ্কার করেন? রাখাল দাস ব্যানার্জি। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা ইউএনডিপি এর অর্থ হলো কি? ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশনস, সম্মিলিত জাতিপুঞ্জের একটা সংস্থা। এর সম্পূর্ণ অর্থটা কি ইউএনডিপির? তোমরা জানো নিশ্চয়ই, এই ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে। কারা প্রকাশ করে? এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইউএনডিপি প্রকাশ করে থাকে। 1990 সাল থেকে তারা এগুলোকে প্রকাশ করছে। 1990 এটা প্রথম প্রকাশিত করা হয়েছিল। এবার ইউএনডিপির পুরো কথা কি? ইউএনডিপির পুরো কথা হচ্ছে অপশন বিতে আছে, দেখো, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, ইউএনডিপি, এই ইউএনডিপি সম্পর্কে আরো কয়েকটা তথ্য আমরা জেনে রাখবো। এটা প্রতিষ্ঠা কবে হয়েছিল? ইউএনডিপিটা এস্টাবলিশ করা হয়েছিল কবে? এর সদর দপ্তরটা কোথায়? ইউএনডিপি প্রতিষ্ঠা হয়েছিল কবে? বলে ফেলো। ইউএনডিপি প্রতিষ্ঠা হয়েছিল 1965, কয়েকদিন আগের ক্লাসে এটা আমি বলে দিয়েছিলাম, 1965-এ। অ্যান্ড এটা সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক শহরে। কোথায় এটা অবস্থিত? নিউ ইয়র্ক শহরে অবস্থিত এর সদর দপ্তর। নেক্সট হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অপ্সরা, তারাপুর, কৈগা অ্যান্ড নারোরা। কোনটি ভারতের প্রথম
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে তারাপুর। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1959 সালে তারাপুর বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছিল। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। এবং এই তারাপুরটা কোথায়? এটা মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে এই তারাপুর বিদ্যুৎ কেন্দ্রটি। আচ্ছা, অপ্সরা সম্পর্কে একটা জেনে রাখো। অপ্সরা হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি। এটা কিন্তু কেন্দ্র নয়, পারমাণবিক চুল্লি বললে ভারতের প্রথম কি হবে? সেটা হচ্ছে অপ্সরা পারমাণবিক চুল্লি। কৈগা, এটা অবস্থিত হচ্ছে তোমার কোথায় বলতো? কর্ণাটকে। কর্ণাটকে অবস্থিত কৈগা। আর নারোডা হচ্ছে উত্তরপ্রদেশে। উত্তর প্রদেশে অবস্থিত নারোডা। এই হচ্ছে মোটামুটি কয়েকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত। বিশেষ করে তারাপুরটা কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কোথায় অবস্থিত, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভেরি 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 ইম্পর্টেন্ট। কুতুব মিনার কে শুরু করেন? নির্মাণ কে শুরু করেছিলেন কুতুব মিনার? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একজন সুফি সন্ত ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তার মৃত্যুর পরে কুতুবউদ্দিন আইবক কি করেছিলেন? একটা স্মৃতিসৌধ নির্মাণ করা শুরু করেন, যেটার নাম হচ্ছে কুতুব মিনার। এটা অবস্থিত দিল্লিতে। কোথায় অবস্থিত? এটা দিল্লিতে অবস্থিত। এন্ড এটা কার স্মৃতিসৌধ? এটা হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এটা কিন্তু কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিলেন, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে। ওকে, তাহলে অ্যান্সার হবে নির্মাণ কার্য শুরু করেছিলেন কে? এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এবারে প্রশ্ন আরেকটা হয়, নির্মাণ কার্য সম্পন্ন কে করেন? নির্মাণ কার্য সম্পন্ন করেন কে? কে করেছিলেন নির্মাণ কার্য সম্পন্ন? সেটা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ করেছিলেন কুতুব মিনার নির্মাণ কার্য সম্পন্ন। সাদা শহর, হোয়াইট সিটি বলা হয় কোন শহরকে? কোন শহরকে বলা হয়ে থাকে সাদা শহর? বলে ফেলো। সাদা শহর বলা হয়ে থাকে বেলগ্রেডকে। কোনটিকে বলা হয়? বেলগ্রেডকে। বেলগ্রেড শহরটা কোথায়? এটা হচ্ছে সার্বিয়ার রাজধানী। সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড। এটাকে হোয়াইট সিটি বলা হয়। আরেকটা প্রশ্ন আমি এখানে দেখো লিখেছি, যেটা হচ্ছে হোয়াইট সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের সাদা শহর কাকে বলা হয়? এখানে যদি ভারতের সাদা শহরের কথা বলে তখন হবে কি? তখন হবে উদয়পুর। উদয়পুর কোথায় অবস্থিত? উদয়পুর রাজস্থানে অবস্থিত। রাজস্থানের উদয়পুরকে বলা হয় ভারতের সাদা শহর। কোন সালে ভোট দানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? ভারতের যে ভোট দানের বয়স, এলিজিবল ভোটার যারা হতে পারে তাদের মানে ভোট দেওয়ার বয়সটা একটা সময় 21 বছর করা হয়েছিল। পরবর্তীতে আবার সেটা কমিয়ে 18 করা হয় এবং সেখান থেকে কন্টিনিউয়াস এখনো পর্যন্ত 18 বছর হলে একজন কিন্তু ভোট দেওয়ার তার ন্যূনতম বয়স বা ভোট দানের বয়স সম্পন্ন হয়। সো 18 বছর করা হয়েছিল কবে? এটা করা হয়েছিল 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো পরীক্ষায় প্রশ্ন যদি আসে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, সেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নয়টা নিম্নলিখিত কোন তরলের অপর নাম গ্যাসোলিন? সুন্দর একটা প্রশ্ন। কোন তরলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন? ডিজেল, তেল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, অপরিশোধিত তেল। রাইট অ্যান্সার হবে কি? এটা হচ্ছে পেট্রোল। পেট্রোলের কিন্তু অপর নাম হচ্ছে গ্যাসোলিন। হ্যাঁ,
ড্যাশ গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি হয়। বাণিজ্যিক যে রবার এটা তৈরি হয়ে থাকে কোন গাছের তরুক্ষীর থেকে? তরুক্ষীর মানে আঠা জাতীয় একটা পদার্থ তরুক্ষীর, যেটা হচ্ছে একটা তোমার এটা উদ্ভিদের একটা রেচন, এটা উদ্ভিদের রেচন তরুক্ষীর। তরুক্ষীর তারপরে হচ্ছে তোমার গদ, রজন, এসব হচ্ছে এক একটা উদ্ভিদের রেচন। এই রেচনগুলো কি? এই রেচনগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন। এগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন। অ্যান্ড এই নাইট্রোজেন বিহীন রেচন তরুক্ষীর এটা পাওয়া যায় কোন গাছের থেকে? সেটা হচ্ছে প্যারা রাবার নামক গাছ থেকে পাওয়া যায়, প্যারা রাবার। নেক্সট প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটি হলো? জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? কমেন্ট করে এটার উত্তর সকলে জানিয়ে যাবে। আজকের এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। পরের প্রশ্ন, যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জিন্নাহ কবে 14 দফা নীতি বা 14 দফা দাবি পেশ করেন? জিন্নাহ ইনি 14 দফা দাবি কবে পেশ করেছিলেন? জিন্নাহ 14 দফা দাবি পেশ করেছিলেন 1929 সালে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত? চলো, এই ধরনের কোশ্চেন কিন্তু তুমি যদি ভারতের ম্যাপ সম্পর্কে তোমার যদি কোনো ধারণা না থাকে তুমি কিন্তু উত্তর করতে পারবে না। এখানে অনেক রকম উত্তর করবে। ভারতের কোন শহরগুলি কোন রাজ্যে অবস্থিত, কোনটা পূর্ব দিকে অবস্থিত, কোনটা পশ্চিম দিকে অবস্থিত, উত্তর দক্ষিণের শহর, এগুলো দেখে বোঝা যায়। যেমন কোয়েম্বাটুর এটা একটা দক্ষিণের শহর, জয়পুর এটা পশ্চিম ভারতের শহর, ভোপাল এটা মধ্য ভারতে অবস্থিত, মুম্বাই এটা পশ্চিম ভারতে অবস্থিত, তাই না? তো এখানে সব থেকে পশ্চিম দিকে দ্রাঘিমা অনুসারে যদি দেখি কোন সিটিটা আছে, সেটা হচ্ছে মুম্বাই সিটি সব থেকে পশ্চিম দিকে অবস্থিত দ্রাঘিমা অনুসারে। আর যদি ভারতের সব থেকে দ্রাঘিমা অনুসারে পশ্চিমতম অংশের নাম বলি সেটা কি হবে? সেটা হচ্ছে গুজরাটের গোহার মোটর। এটা হচ্ছে একদমই পশ্চিমতম স্থান আমাদের ভারতের দ্রাঘিমা অনুসারে। শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা দেশ। এই শ্রীলঙ্কা দেশটা পক প্রণালী এবং মান্নার উপসাগর দ্বারা আমাদের ভারতকে বিচ্ছিন্ন করে রেখেছে। অ্যান্ড এই শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি? পেট্রো তালাগাতা গালা এবং মাউন্ট এভারেস্ট, কুলাকাংড়ি, কেওক্রাডাং। রাইট অ্যান্সার ইজ অপশন এ পেড্রো তালাগালা। এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, যেটাকে পেড্রো পর্বত বলা হয়। এটা হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, ডিএনএ আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক, ফ্রেডরিক মিশার, স্টার্লিং ও বেলিস, হেনরি ডেল। কে আবিষ্কার করেছিলেন ডিএনএ? ডিএনএ কোথায় আছে? গত কয়েকদিন আগের ক্লাসেই বলেছিলাম ডিএনএ কোথায় আছে? কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। অ্যান্ড এই ডিএনএটা প্রথম যারা ডিসকভার করেছিলেন তারা হচ্ছে কারা? ওয়াটসন ও ক্রিক, দুজনে কিন্তু মিলে ডিএনএ আবিষ্কার করেন। আচ্ছা, এই কোশ্চেনটাও করানো কোশ্চেন, এই কোশ্চেনটা আমি অন্যভাবে করিয়েছিলাম। যাই হোক, কার্নালের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল বা কার্নালের যুদ্ধ কত সালে হয়? কার্নালের যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল বলতো? খুবই ইম্পর্টেন্ট এই যুদ্ধটা, কারণ এই কার্নালের যুদ্ধটা হয়েছিল কাদের মধ্যে? পারস্যের শাসক নাদির শাহ ও মোহাম্মদ শাহ। প্রশ্নটা কেমন ভাবে করিয়েছিলাম আমি কয়েকদিন আগে, যে নাদির শাহ কার শাসনকালে ভারত আক্রমণ করেছিলেন? কোন মুঘল সম্রাটের সময়ে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? কার সময় করেছিলেন? মোহাম্মদ শাহর সময়ে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। অ্যান্ড নাদির শাহ ও পারস্যের শাসক নাদির শাহ ও মোহাম্মদ শাহ মুঘল শাসক তৎকালীন সময় ছিলেন, তাদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে কার্নালের যুদ্ধ নামে পরিচিত। অ্যান্ড কার্নালের যুদ্ধটা কবে হয়েছিল? 1739 সালে। পরীক্ষায় প্রশ্নটা ঘুরেও আসতে পারে যে নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিল? কবে করেছিল? 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল মোহাম্মদ শাহের সময়। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলো একটু তোমাদের অ্যানাউন্সমেন্ট বলে রাখি। আমাদের TWS একাডেমি
অ্যাপ, সেখানে ভর্তি হয়ে তোমরা সেরা চাকরির প্রিপারেশন নিতে পারো। এখান থেকে বিভিন্ন ব্যাচ, এখানে তোমরা বেসিক ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ এবং অন্যান্য ব্যাচ পেয়ে যাবে। সমস্ত ব্যাচে ভর্তি হতে আমাদের TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, বা তোমরা গুগল প্লে স্টোর বা অন্যান্য স্থানে গিয়ে সার্চ করে সেখান থেকে এটা ডাউনলোড করতে পারো। সমস্ত যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারে তোমরা কল করতে পারো, হেল্পলাইন নাম্বার, সেখান থেকে তোমরা জিজ্ঞাসা পেয়ে যাবে। অ্যাপটা তোমরা একদমই ইজি টু ইউজ, অ্যাপটা ডাউনলোড করে দেখো, সেখান থেকে সমস্ত ব্যাচ তোমরা পারচেস করতে পারবে ইজিলি। নেক্সট প্রশ্ন, বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি জাতীয় উদ্যানটা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে বাল্মীকি জাতীয় উদ্যান অবস্থিত বিহার রাজ্যে। কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দ রাজবংশ, এই রাজবংশটা তোমার যদি আমরা এই রাজবংশটার যদি র্যাঙ্ক করে থাকি মগধের রাজবংশগুলির মধ্যে টাইম পিরিয়ডের মধ্যে, তাহলে এই রাজবংশটা ছিল মগধে রাজত্ব করা তৃতীয় বংশ। মগধে প্রথম বংশ রাজত্ব করছিল যেটা হচ্ছে হর্ষঙ্গ বংশ, পরে আসে শিশুনাগ, শিশুনাগ বংশের পরে আসে নন্দ বংশ এবং নন্দর পরে আসে মৌর্য বংশ। চারটি প্রধান বংশের কথা আমরা জানি। তো এখানে নন্দ বংশটা যেটা মৌর্য বংশের আগে এবং শিশুনাগ বংশের পরে, এই মিডল সময়ে এটা রাজত্ব করেছিল। এর প্রতিষ্ঠাতা কি? পাণ্ডুকানন্দ, ধননন্দ, মহাপদ্মনন্দ এবং কৈবর্তনন্দ। এখানে ধননন্দ, মহাপদ্মনন্দের নাম আমরা প্রধানত জেনে থাকি। সো এর মধ্যে যিনি এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন মহাপদ্মনন্দ, ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা। মহাপদ্মনন্দ বা এনাকে আমরা একরাট ও দ্বিতীয় পরশুরাম দুটো উপাধিতে চিনি। কিন্তু একরাট কার উপাধি ছিল? মহাপদ্মনন্দের। দ্বিতীয় পরশুরামও কিন্তু তার উপাধি ছিল। আচ্ছা, এই রাজবংশের যদি আমরা বলি শেষ এবং শ্রেষ্ঠ শাসক যিনি ছিলেন, শেষ শাসক কে ছিলেন? শেষ শাসক ছিলেন কে? তিনি হচ্ছেন ধননন্দ। এনাকে আবার পরাজিত করে পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ধননন্দ শেষ ছিলেন। নেক্সট, কোন প্রক্রিয়ার দ্বারা কোনো গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তর করা যায়? এই প্রশ্নটার অপশন যদি বাংলাতে থাকতো সহজে করা যেত, খুবই সহজে করা যেত। কোন প্রক্রিয়ায় কোনো গ্যাসকে কঠিন পদার্থে পরিণত বা রূপান্তরিত করা যায়? রাইট অ্যান্সার ইজ অপশন এ, ডিপোজিশন। এই প্রক্রিয়ায়, ওকে, অপশন এ ইজ, এটাকে আমরা কঠিনী ভবন বলে থাকি। কঠিনী ভবন, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটাকে করতে পারি রূপান্তর, গ্যাসকে কঠিনে। কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটা গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা আছে, তাই না, ভারতীয় সংবিধানের মুখবন্ধ নামে পরিচিত, অবজেক্টিভ রেগুলেশনের মাধ্যমে জওহরলাল নেহেরু প্রথম এটার ভিত্তি তৈরি করেছিলেন, ভারতের সংবিধানে অ্যাড করার কথা বলেছিলেন। এই প্রস্তাবনা, ভারতের প্রস্তাবনা, সেখানে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। তোমরা যদি কোনো একটা টেক্সট বুকও তোমার কাছে থাকে সেটাতে খুলে দেখো, একদমই প্রথমের দিকে ভারতের সংবিধানের প্রস্তাবনাটার কিন্তু যে প্রথম যেগুলো বলা হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনায়, সেগুলো কিন্তু সেখানে লেখা থাকে। সেখানে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। এই যে প্রস্তাবনার ধারণা, এটা কোথা থেকে গৃহীত হয়েছে? এটা গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইউএসএ থেকে গৃহীত হয়েছে। নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? দেখো, কাস্পিয়ান সাগর, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ। পৃথিবীর বৃহত্তম লেক কোনটি? সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। এন্ড এই কাস্পিয়ান সাগরটা এটা লবণাক্ত হ্রদ, এটা একটা লবণাক্ত জলের হ্রদ কাস্পিয়ান সাগর। টিটিকাকা, এটা হচ্ছে উচ্চতম হ্রদ, পৃথিবীর উচ্চতম হ্রদ, পেরু বলিভিয়া সীমান্তে অবস্থিত। এন্ড নেক্সট ইজ সুপিরিয়র, কানাডা ও ইউএসএ সীমান্তে অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত সুপিরিয়র হ্রদ। এই লেকটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নেক্সট ইজ উলার হ্রদ, এটা হচ্ছে ভারতের বৃহত্তম
মিষ্টি জলের হ্রদ? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? উলার লেক, জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। নেক্সট ইজ সংবিধানের কত নম্বর ধারা অনুসারে প্রত্যেক রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন এ কথা বলা হয়েছে? কোন ধারা অনুসারে? দেখো ভারতের সংবিধানের 52 নং ধারায়, অপশন এতে আছে দেখো 52 ধারা, সেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির উপস্থিতি, ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। এটা কোথায় বলা হয়েছে? 52 ধারায়। 153 নং ধারায় এসে বলা হচ্ছে প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন। কোথায় বলা হচ্ছে? 153 ধারায়। 154 ধারায় বলা হচ্ছে এটাও রাজ্যপালের সাথে সম্পর্কিত, রাজ্যের সমস্ত প্রশাসনিক ক্ষমতা কার হাতে ন্যস্ত? রাজ্যপালের হাতে ন্যস্ত। এটা বলা হচ্ছে 154 ধারায়। আর 63 ধারা এখানে বলা হচ্ছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন। উপরাষ্ট্রপতি ভারতে বা উপরাষ্ট্রপতির সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে 63 নম্বর ধারা। বৈদ্যুতিক বাল্বের মধ্যে কোন গ্যাস থাকে? বৈদ্যুতিক বাল্বের মধ্যে কোন গ্যাসের উপস্থিতি থাকে? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, কোনটি থাকে আসলে? বাল্ব, বৈদ্যুতিক বাল্ব, এই বাল্বের ভিতরে আমরা জানি ফিলামেন্ট থাকে। ফিলামেন্টটা কিসের তৈরি? ফিলামেন্টটা কিসের তৈরি? টাংস্টেনের তৈরি। টাংস্টেন দিয়ে তৈরি করা হয় ফিলামেন্টটা। সো এই যে ফিলামেন্ট টাংস্টেন থাকে, এই টাংস্টেনটাতে যাতে জারণ বা টাংস্টেনে যাতে জং না পড়ে, সেই কারণে কিন্তু বৈদ্যুতিক বাল্বের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস অথবা নাইট্রোজেনের ব্যবহার করা হয়। নাইট্রোজেন একটা হবে, এছাড়া নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আর্গন ব্যবহার করা হয়ে থাকে। আর্গন বা নাইট্রোজেন গ্যাসের ব্যবহার করা হয় এখানে। বাংলায় কৃষক প্রজাপাতির প্রতিষ্ঠা করেন কে? বাংলায় কৃষক প্রজাপাতি এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? কে করেন? সেটা হচ্ছে শের ই বাঙ্গাল বলা হয় তাকে। তাকে কি বলা হয়? শের ই বাঙ্গাল। কাকে বলা হয়? আবুল কাশেম ফজলুল হক, একে ফজলুল হক হিসেবে তাকে আমরা চিনি, তাকে কিন্তু শের ই বাঙ্গাল বলা হয় এবং তিনি কৃষক প্রজা পার্টি বাংলায় প্রতিষ্ঠা করেছিলেন। পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? অ্যাকচুয়ালি পোলো খেলায় প্রতি দলে, পোলো খেলায়, কোশ্চেনের ভাষাটা এরকম হওয়া উচিত ছিল, যাই হোক, পোলো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 4 জন, 7 জন, 8 জন, 6 জন, কয়জন থাকে? অপশন এ 4 জন করে থাকে, 4 জন। বাংলায় নীল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? বাংলা বিহার অঞ্চলে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, বিশেষ করে বাংলা অঞ্চলে। অ্যান্ড নীল বিদ্রোহটা কবে হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল 1859-60 সালে। 1859-60 সালের মধ্যে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। অ্যান্ড এই বিদ্রোহের স্থান যদি আমরা বলি, বাংলা প্রধান ছিল। এবং নেতৃত্ব কারা দিয়েছিল? নেতৃত্ব বলতো কারা দিয়েছিল নীল বিদ্রোহে? সেটা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব অরণ্য দিবস, আচ্ছা তার আগে আমি একটা দিবস এখানে একটু বলে রাখছি, 27শে মার্চ, এটা বিশ্ব থিয়েটার দিবস। বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 27শে মার্চ। নেক্সট যে তিনটি দেখতে পাচ্ছ 23, 21 এবং 22শে মার্চ, মার্চ মাসের, এগুলো সব পরিবেশ সংক্রান্ত বিষয় বা আমাদের যে পরিবেশ তার সঙ্গে কিন্তু সম্পর্কিত। যেমন এখানে দেখো বিশ্ব অরণ্য দিবস, 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস, 22শে মার্চ বিশ্ব ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস, অ্যান্ড 23শে মার্চ বিশ্ব কোন দিবস বলতো? বিশ্ব আবহাওয়া দিবস, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল ডে।
দিবস পালন করা হয় এই দিনে। ওকে, নেক্সট ইজ উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উদ্ভিদবিদ্যার জনক বলে আমরা কাকে চিনি? অ্যারিস্টটল, লিনিয়াস, থিওফ্রাস্টাইস এবং ডারউইন। কাকে বলা হয় উদ্ভিদবিদ্যা? উদ্ভিদবিদ্যা মানে আমরা বোটানি, তাই না? উদ্ভিদবিদ্যার যে শাখা সেটাকে কি বলা হয়? বোটানি বলা হয়, তাই না? তো উদ্ভিদবিদ্যা বা বোটানি, এই বোটানির জনক আমরা কাকে বলবো? সেটা হচ্ছে থিওফ্রাস্টাস। ইনি একজন গ্রিক বিজ্ঞানী ছিলেন, গ্রিক মানে পণ্ডিত ছিলেন, তাকে বলা হয়। অল্পস পর্বত কোন ধরনের পর্বত? অল্পস পর্বত কোন ধরনের পর্বত? অল্পস পর্বত কোথায় আছে? অল্পস পর্বত বলো। ইউরোপে। তো এই অল্পস পর্বত, আন্দিজ পর্বত, হিমালয় পর্বত, তারপরে রকি পর্বত, এগুলো কি? এগুলো সব নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে আসে। এগুলো সবচেয়ে নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট প্রশ্ন হচ্ছে পাগলা দাশু চরিত্রের স্রষ্টাকে, দেখো উত্তর এখানে শো হয়ে গেছে। পাগলা দাশু চরিত্রের স্রষ্টাকে, সেটা হচ্ছে সুকুমার রায়, তিনি পাগলা দাশু চরিত্রের স্রষ্টা। লাস্ট প্রশ্ন, নিচের কম্পিউটারের একটি আউটপুট যন্ত্র কোনটি? করে ফেলো উত্তর। প্রিন্টার, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, এগুলির মধ্যে কোনটি আউটপুট যন্ত্র? আউটপুট যন্ত্র হচ্ছে এখানে প্রিন্টার, একটি কিন্তু আউটপুট যন্ত্র। ওকে, সো এগুলো জেনে রাখতে হবে। বিভিন্ন কম্পিউটারের আউটপুট ইনপুট যন্ত্র, এগুলো থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় একটা থাকতেই পারে, কারণ কম্পিউটার থেকে প্রশ্ন দেওয়া মানে এখান থেকেই প্রশ্ন দেওয়ার চান্স বেশি থাকে, ইনপুট আউটপুট যন্ত্র থেকে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের TWS একাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে যারা ডাউনলোড করোনি, এবং যদি ব্যাচে আমাদের ভর্তি হতে চাও তাহলে আজকেই ভর্তি হয়ে যাও। এখন অফার চলছে, আর এবং অফারের মধ্যে যদি তোমরা ভর্তি হও তাহলে সেখান থেকে কিন্তু তোমরা অনেকটা সেভ করতে পারবে। আর আমাদের দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে, সেখানে আমার ক্লাস আছে, আলামিন স্যারের ক্লাস আছে এবং অন্যান্য স্যারেরা তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস করে থাকে। সোম থেকে শনি সেখানে ফ্রি লাইভ ক্লাস করানো হয়ে থাকে। সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা।